বহু বছর আগের কথা, যখন স্ক্যান্ডিনেভিয়ান রাজ্যগুলোর গঠন হচ্ছিল, তখন ঐতিহাসিক সত্যগুলো মৌখিক ঐতিহ্য এবং সাগা বা বীরগাথাগুলোর সাথে ঘনিষ্ঠভাবে জড়িত ছিল। ফলে এই ঘটনাগুলোর ভিন্ন এবং কখনো কখনো পরস্পর বিরোধী সংস্করণ আমাদের কাছে এসে পৌঁছেছে। এই বিবরণটি প্রতিষ্ঠিত তথ্যের সাথে কিংবদন্তি এবং মহাকাব্যিক গল্পগুলোকে একত্রিত করেছে, এবং তাই সবসময় সত্যের চূড়ান্ত নির্ণয় করা সম্ভব হয় না। ভাইকিং যুগ ছিল স্ক্যান্ডিনেভিয়ার ইতিহাসের এক মোড় ঘোরানো অধ্যায়। অসংখ্য দেশে লুটতরাজ জ্বালিয়ে ভাইকিংরা প্রচুর সম্পদ দেশে নিয়ে আসে, আর যাদের তারা লুট করতে পারত না তাদের সাথে তারা বাণিজ্য করত, যা স্ক্যান্ডিনেভিয়াকে আরও সমৃদ্ধ করেছিল। স্থানীয় সর্দার এবং ইয়ার্লরা প্রচুর সম্পদের মালিক হন। এখন তারা কেবল ছোট অঞ্চল শাসন করার চেয়েও বেশি কিছু করতে সক্ষম ছিলেন। তারা বিশাল ভূখণ্ড জয় করে নিজেদের রাজ্য প্রতিষ্ঠা করতে পারতেন। এদেরই একজন ছিলেন ওয়েস্টফোল্ডের আধা কাল্পনিক শাসক হাফডান দ্য ব্ল্যাক। আমরা তার সম্পর্কে মূলত সাগা থেকেই জানতে পারি, যা খুব সীমিত তথ্য দেয়। এটি জানা যায় যে তিনি আলফেইমের শাসক রাজা গ্যান্ডলফের বিরুদ্ধে প্রতিবেশী ক্ষুদ্র রাজ্য ভিঙ্গুলমার্ক নিয়ে দীর্ঘ যুদ্ধ করেছিলেন। হাফডান দ্য ব্ল্যাক বা গ্যান্ডলফ কেউই জয়ী হননি, তাই ক্ষুদ্র রাজ্যটি তাদের মধ্যে ভাগ হয়ে যায়। এরপর হাফডান নরওয়েজিয়ান উচ্চভূমিতে ভ্রমণ করেন। সেখানকার স্থানীয় ক্ষুদ্র রাজ্যগুলো জয় করে তিনি নরওয়ের অন্যতম শক্তিশালী শাসক হয়ে ওঠেন। হাফডানের দখলে ছিল সমৃদ্ধ জমি এবং তার বিজয় অভিযান চালিয়ে যাওয়ার মতো পর্যাপ্ত সম্পদ, একটি শক্তিশালী নৌবহর এবং একটি বিশাল সেনাবাহিনী। তবুও ৮৬০ সালের শীতকালে একটি ভোজ থেকে ফেরার পথে হাফডান দ্য ব্ল্যাক একটি হ্রদে ডুবে মারা যান। তার পুত্র হ্যারাল্ডের বয়স তখন মাত্র ১০ বছর, এবং প্রতিবেশী শাসকরা ইতিমধ্যেই তার অঞ্চলগুলো ভাগ করে নেওয়ার পরিকল্পনা করছিল। ওয়েস্টফোল্ডে প্রথম আক্রমণ চালায় রাজা গ্যান্ডলফের বাহিনী। হ্যারাল্ডের চাচা গুথরম সিগার্ডসন তরুণ কনুনের হয়ে হাল ধরেন। প্রথমে তিনি স্থলযুদ্ধে এবং পরে সমুদ্রে আক্রমণকারী বাহিনীকে পরাজিত করেন এবং শেষ পর্যন্ত আলফেইন জয় করেন। কৃতজ্ঞতাস্বরূপ হ্যারাল্ড তাকে অপল্যান্ডের গভর্নর বা ইয়ার্ল নিযুক্ত করেন। হ্যারাল্ড দুটি ডাকনামে পরিচিত ছিলেন, লুফা এবং হারফাগারে বা ফেয়ার হেয়ার। একটি সাগা অনুসারে তিনি হার্ডল্যান্ডের রাজা এরিকের কন্যা প্রিন্সেস গিডাকে বিয়ে করতে চেয়েছিলেন। গিডা তাকে প্রত্যাখ্যান করে বলেছিলেন যে তিনি একজন ক্ষুদ্র রাজা মাত্র। তখন হ্যারাল্ড সমগ্র নরওয়ের শাসক হওয়ার প্রতিজ্ঞা করেন এবং শপথ নেন যে এই লক্ষ্য অর্জন না করা পর্যন্ত তিনি চুল কাটবেন না। এই কারণেই তার নাম হয় লুফা বা জট পাকানো চুল, এবং পরে যখন তিনি রাজা হয়ে চুল কাটেন তখন তাকে হারফাগারে বা ফেয়ার হেয়ার বলা হয়। হ্যারাল্ড ফেয়ার হেয়ার সম্পর্কে অনেক ঐতিহ্য এবং বেশ কয়েকটি সাগা রয়েছে, যার প্রত্যেকটি একই ঘটনার ভিন্ন সংস্করণ দেয়। একটি উজ্জ্বল উদাহরণ হল সাগানের ক্ষুদ্র রাজ্যের গল্প। একটি উৎস অনুসারে হ্যারাল্ড তার মাতামহ হ্যারাল্ড গোল্ডেন বিয়ার্ডের কাছ থেকে এটি উত্তরাধিকার সূত্রে পেয়েছিলেন। অন্য মতে হ্যারাল্ডের সৎ ভাই, যার নাম হ্যারাল্ড ছিল, এটি উত্তরাধিকার সূত্রে পান, কিন্তু অল্প বয়সে মারা যান, এবং রাজ্যটি হাফডান দ্য ব্ল্যাক এবং পরে হ্যারাল্ডের কাছে যায়। সমস্ত সাগা একমত যে হ্যারাল্ড ফেয়ারহেয়ার তার কথা রেখেছিলেন। ৮৬৬ সালে তিনি ভার্মল্যান্ড জয় করেন এবং ৮৭০ সালে তিনি নরওয়ের উত্তর দিকে ত্রন্ডহেলাগ, নামডাল এবং হ্যালোগ্যাল্যান্ডের মধ্য দিয়ে অগ্রসর হন। সমুদ্রপথের বদলে পাহাড়ের মধ্য দিয়ে একটি অপ্রত্যাশিত স্থলপথ বেছে নিয়ে তিনি অর্কডেলের যুদ্ধে অন্যতম শক্তিশালী স্থানীয় রাজা গ্রাইটিংকে পরাজিত করেন। হ্যারাল্ডের অভিযান স্পষ্টতই সফল ছিল। নামডেলে পৌঁছালে স্থানীয় রাজা হ্যারাল্ডের সাথে যুদ্ধ এড়াতে আত্মহত্যা করেন। তরুণ রাজা সহজেই শক্তি এবং কূটনীতির মাধ্যমে অঞ্চলটি বশ করেন। তিনি ট্রন্ডহ্যাম ফিয়র্ডের শাসক ইয়ল হাকন দ্য ওল্ডের জামিও সুরক্ষিত করেন। একটা বিবরণ বলে হ্যারাল্ড প্রথমে যুদ্ধে তাকে হারাতে চেষ্টা করে ব্যর্থ হন, তাই তিনি হাকনকে তার মিত্র বানান। তিনি হাকনের মেয়েকে বিয়ে করেন, তাকে জমি উপহার দেন এবং উত্তরের গভর্নর বা লাডে ইয়ার্ল হিসেবে নিযুক্ত করেন। অন্য সংস্করণ বলে হ্যারাল্ড মোটেও যুদ্ধ করেননি। ইয়ার্লের প্রজ্ঞা এবং উদারতাকে মূল্যায়ন করে তিনি হাকনকে অবিলম্বে লাডে ইয়ার্ল বানান এবং তার মেয়েকে বিয়ে করেন।
প্রায় একই সময়ে শোগিনের রাজার অধীনে গভর্নর ইয়ার্ল আটলি দ্য স্লেন্ডারের সাথে হ্যারাল্ডের দ্বন্দ্ব হয়। এখানেও দুটি বিরোধী সংস্করণ রয়েছে। একটিতে আটলিকে কঠোর শাসক হিসেবে দেখানো হয়েছে, যিনি রাজকীয় কর আটকে রেখেছিলেন। অন্যটিতে তাকে ন্যায়পরায়ণ বলা হয়েছে, যিনি রাজকীয় যোদ্ধারা লুটতরাজ শুরু করলে জনগণের পক্ষ নিয়েছিলেন। উভয় সংস্করণেই হ্যারাল্ড হাকন দ্য ওল্ডকে আটলিকে মোকাবিলা করতে বলেন। যুদ্ধে উভয় ইয়ার্লি নিহত হন। শ্বশুরের নৌবহর পেয়ে হ্যারাল্ড নরওয়েকে বশীভূত করা চালিয়ে যান। মোরে অঞ্চলে তিনি সলস্কিয়েল দ্বীপের কাছে দুটি যুদ্ধে সম্মিলিত স্থানীয় বাহিনীকে পরাজিত করেন। বিজিত জমি তিনি তার মিত্র ইয়ার্ল রগ্নভাল্ড দ্য মাইটিকে প্রদান করেন এবং তার বোনকেও বিয়ে করেন। তখন থেকে হ্যারাল্ড লুফা নরওয়ের সবচেয়ে শক্তিশালী কনুং হয়ে ওঠেন এবং এলভা নদী থেকে ফিনমার্ক পর্যন্ত শাসন করেন। হ্যারাল্ডের ক্রমবর্ধমান শক্তি পশ্চিম নরওয়ের শাসকদের দৃষ্টি আকর্ষণ করে। রাজা এরিক, যার কন্যাকে হ্যারাল্ড বিয়ে করতে চেয়েছিলেন, তার বিরুদ্ধে সৈন্য সংগ্রহ শুরু করেন। তাকে সমর্থন দেন আকবরের রাজা ধনী কজতফি, রোগাল্যান্ডের রাজা সুলকে এবং টেলমার্কের ইয়ার্ল দুই ভাই হাড্ডো ও রোয়াল্ড। এ খবর পেয়ে হ্যারাল্ড ৮৭২ সালে তাদের মোকাবিলা করতে অগ্রসর হন। হাফলসফোর্জির নৌযুদ্ধে এরিক এবং সুলকে নিহত হন এবং কজতফি পালিয়ে যান। হ্যারাল্ড বিজয়ী হন এবং অখণ্ড নরওয়ের প্রথম রাজা হন। সাগা অনুসারে ১০ বছরের যুদ্ধের পর হ্যারাল্ড ফেয়ারহেয়ার ৬০ বছর নরওয়ে শাসন করেন। নরওয়ের একত্রীকরণের পর হ্যারাল্ড তার রাজ্য সংহত করার দিকে মনোনিবেশ করেন। প্রধান হুমকি আসছিল স্বাধীন ভাইকিং দলগুলোর নৌবহর থেকে। তারা রাজকীয় কর্তৃত্ব মেনে নিতে ইচ্ছুক ছিল না। হ্যারাল্ডের অধীনে কোনো সমুদ্রযাত্রা করা যেত না রাজার অনুমতি ছাড়া। এমন যাত্রাগুলোর নেতৃত্ব থাকতেন মূলত তার পুত্ররা। অন্য ভাইকিংদের দেশ থেকে বহিষ্কার করা হয়। অনেকে নতুন আবিষ্কৃত আইসল্যান্ডে গিয়ে উপনিবেশ স্থাপন করে, অন্যান্যরা ব্রিটিশ দ্বীপপুঞ্জ এবং ভাইকিং শাসিত নতুন অঞ্চলগুলোতে পালিয়ে যায়, যেখান থেকে তারা কেবল অন্য দেশেই নয়, নরওয়ের বিরুদ্ধেও আক্রমণ চালাত। এর জবাবে হ্যারাল্ড ফেয়ারহেয়ার একটি নৌবহর জড়ো করেন এবং ৮৭৫ সালে একটি অভিযান চালিয়ে ডেনেল অঞ্চলে লুটতরাজ করেন এবং তার মিত্র ইয়ার্ল রগ্নভাল্ড দ্য মাইটি ছোট ছোট দ্বীপগুলো জয় করে সেখানে গভর্নর নিযুক্ত হন। তার বংশধররা প্রাক্তন নর্স দ্বীপরাজ্যগুলোর শাসক রাজবংশ হয়ে ওঠে, যা পূর্বে নরওয়ের অংশ ছিল। এই রাজ্যগুলো তখন পৃথক সত্তা হিসেবে কাজ করত। লোকগাথা অনুসারে হ্যারাল্ড ফেয়ারহেয়ারের ২০ জন পুত্র ছিল। তারা সবাই তার ঔরসজাত ছিলেন কিনা নাকি নরওয়েজিয়ান সিংহাসনের দাবি জোরালো করতে পরে কাউকে কাউকে তার পুত্র হিসেবে ধরা হয়েছে তা অস্পষ্ট। এই পুত্রদের মধ্যে সবচেয়ে বিখ্যাত ছিলেন এরিক ব্লাডঅ্যাক্স। তার যৌবনে বাল্টিক এবং উত্তর সাগরের উপকূলে লুটতরাজ করে তিনি একজন নির্মম এবং সফল ভাইকিং হিসেবে খ্যাতি অর্জন করেন। পিতার মৃত্যুর পর এরিক মুকুট উত্তরাধিকার সূত্রে পান। রাজা হিসেবে এরিক ছিলেন নিষ্ঠুর। তিনি বিশ্বাসঘাতকতার ভয়ে তার ভাইদের হত্যা করেন। কেবল হাকন বেঁচে যান, যাকে যৌবনে জিম্মি হিসেবে ইংল্যান্ডে পাঠানো হয়েছিল। ৪ বছর পর নরওয়েজিয়ানরা এরিকের অত্যাচারে ক্লান্ত হয়ে তাকে বহিষ্কার করেন। হাকন রাজা হন। বড় ভাইয়ের মতো না হয়ে রাজা হাকন ছিলেন চিন্তাশীল এবং উদার, যা তাকে দ্য গুড উপাধি এনে দেয়। তিনি নরওয়েজিয়ানদের এমন একটি রাজাকে পদচ্যুত করার অনুমতি দেন, যিনি তাদের সন্তুষ্ট করতে ব্যর্থ হন। নরওয়েজিয়ান সাগা অনুসারে হাকন একজন খ্রিস্টান ছিলেন এবং তিনি নরওয়েজিয়ানদের নতুন ধর্মে ধর্মান্তরিত করার চেষ্টা করেছিলেন, কিন্তু তিনি সফল হননি। হ্যারাল্ডের সাফল্য অন্যান্য স্ক্যান্ডিনেভিয়ান রাজাদের দৃষ্টি আকর্ষণ করে এবং তারাও বিজয়ের অভিযান শুরু করেন।